গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায় অর্থাৎ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালার এই রচনাংশটির পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এর আগে আমরা দেখেছিলাম যে আহ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার এই উপন্যাসের অংশটিতে সীতারামের উম, দুঃখগুলির কথা তুলে ধরেন, যে এবং তার জীবনে যে যতটুকু সুখ ছিল, খুশি ছিল, সেগুলো অনেক দুঃখকে আহ পার করে, অনেক লড়াই করে, অনেক সহ্য শক্তি দিয়ে জয় করেছিল সেই সুখ। কিন্তু তার বাকি জীবনটা কেবল দুঃখেই ভরা। এবং তার একটা আফসোস আমরা দেখতে পাই যে 500-রও বেশি হয়তো ছাত্রছাত্রীদেরকে তিনি পড়িয়েছেন, কিন্তু মানুষের মতো কেউ মানুষ হয়নি তার মতে। তো চলো এবার বাকিটা পড়ে দেখা যাক। জয়ধর শুধু মুনসেফ হয়েছে। মুনসেফ মানে কি? নিম্ন দেওয়ানি আদালতের বিচারক। তো আদালতের বিচারক মানে নিশ্চয়ই ভালো জায়গায় পৌঁছেছে। তো স্বাভাবিক আমাদের মনে হবে যে এই তো ভালো জায়গায় পৌঁছে গেছে। তাহলে আবার কি মানুষের মতো মানুষ হবে? তো দেখো, এটাও সীতারামের কাছে মানুষের মতো মানুষ হওয়া নয়। বাবুদের নরেন রেলে ভালো চাকরি করে। যে নরেন নামে তার আরো একজন ছাত্র, সে কিনা রেলে চাকরি করে, ভালো ভালো পোস্টে। সাহাদের কটি ছেলে ম্যাট্রিক পাশ করেছে। সাহাদের বাড়ির কয়েকটি ছেলে, তারা ম্যাট্রিক পাশ করেছে, কিন্তু এরা কি কেউ মানুষের মতো মানুষ? তো সীতারামের মতে ভালো চাকরি করুক, কিংবা আদালতের বিচারক হোক, কিংবা ম্যাট্রিক পাশ করে নিক, তারা মানুষের মতো মানুষ হয় না। হুম, খুব বড় মানুষ বাদ দিয়ে একটা ছেলেও তো ধীরাবাবুর মতো হতে পারলে না। যে ধীরাবাবু, যার অপেক্ষায় রয়েছে সীতারা, সেই ধীরাবাবুর কথা বলছে, যে তার মতো কেউ হয়নি। অর্থাৎ সীতারামের মতে ধীরাবাবুই একমাত্র মানুষের মতো মানুষ হতে পেরেছে। বাকি কেউ যত ভালো পোস্টে চাকরি করুক বা আদালতের বিচারক হোক, তারা কেউ মানুষের মতো মানুষ হয়নি তার মতে। হুম। দেবু শ্যামুর জন্য তার চেয়ে সবচেয়ে বেশি দুঃখ। তার আরো দুটো ছাত্র, একজনের নাম দেবু, একজনের নাম শ্যামু, তাদের জন্য সীতারামের সব থেকে বেশি দুঃখ। কেন? শ্যামু একটা চাকরি করছে, অত্যন্ত সাধারণ চাকরি। দেবু সংসার নিয়ে আছে। রূঢ় রুক্ষভাষী দেবু দিনরাত্রি লোকের সঙ্গে ঝগড়া করছে। ওটাই স্বভাবে দাঁড়িয়ে গেল। ওরা মানুষ হলে বোধহয় সে সবচেয়ে সুখী হতো। তার যে দুটো ছাত্র, যে দেবু শ্যামুর কথা বললাম, মানে গল্পে লেখা আছে, সেই দেবু আর শ্যামু, তাদের জন্য সীতারামের সব থেকে বেশি দুঃখ। তার কারণ শ্যামু যে চাকরিটা করছে, সেটা খুব সাধারণ চাকরি। আর দেবু, সে কিনা সংসার নিয়ে আছে। রূঢ় রুক্ষভাষী দেব। রূঢ় মানে কি? যে কঠিন, কর্কশ। হম। রুক্ষভাষী, যে ওই কর্কশ ভাষা যার, কঠিন ভাষা যার, যে আহ, সারাক্ষণ খিটখিট করে, হুম, খুব রূঢ় ভাবে কথা বলে, কর্কশ ভাবে কথা বলে, এরকম। তো যে মানে কারোর সাথে মিষ্ট ভাবে কথা বলতে পারে না, যে মিষ্টভাষী নয়, রুক্ষভাষী, তার মানে মিষ্টভাষীর উল্টো। হুম, যে মেজাজ দেখিয়ে কথা বলা বা খিটখিট করা, এরকম। তো সেজন্যই সে দেবুর কথা বলছে এখানে, যে সেই দেবু কিনা রূঢ় রুক্ষভাষী। সে দিনরাত্রি লোকের সঙ্গে ঝগড়া করছে। দেবু সারা দিন রাত লোকের সঙ্গে ঝগড়া করে। ওটাই যেন সেই দেবুর স্বভাবে দাঁড়িয়ে গেল। ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেল তার। ওরা মানুষ হলে বোধ হয় সে সবচেয়ে সুখী হতো।
কার কথা বলা হচ্ছে না, সে বলতে এখানে সীতারামের কথাই বলা হচ্ছে, যে দেবু আর শ্যামু এরা যদি মানুষের মতো মানুষ হতো, তাহলে ওরা অন্যের সঙ্গে ঝগড়াও করতো না, বা আহ তারা মানুষ হলে সীতারাম হয়তো সব থেকে বেশি খুশি হতো, সে সুখী হতে পারতো। উম, তারপর দেখো, এত দুঃখ সে জয়ধরের উপেক্ষায় অবহেলাতেও পায় না। হুম, তো এই জয়ধরের উপেক্ষা অবহেলা, উপেক্ষা মানে কি? উপেক্ষা মানেও অবজ্ঞা, অবহেলা। তো এগুলো সেই কথার মাত্রা হিসাবে, যে দুটোর মানে একই কিন্তু দুটো আলাদা আলাদা শব্দ ব্যবহার করা। হুম, তো আহ, এই যে দেবু শ্যামু এরা যে মানুষের মতো মানুষ হতে পারেনি, যার জন্য সীতারামের আহ এত দুঃখের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, বা সে সুখী হতে পারছে না। হুম, তো তাদের জন্য যে দুঃখ পায়, সেটা সে জয়ধরের উপেক্ষা বা অবহেলাতে সে পায় না। অর্থাৎ যে জয়ধর, সে কিনা সীতারামকে যথেষ্ট অবহেলা করে, অবজ্ঞা করে, উপেক্ষা করে চলে। তো তার একজন ছাত্র তার অবজ্ঞা, অবহেলা পেলে স্বাভাবিক খারাপ লাগবে। তো সেই খারাপ লাগাতেও তার ততটাও দুঃখ হয় না, যতটা না দেবু আর শ্যামুর জন্য হয়, যে তারা মানুষের মতো মানুষ হতে পারে। সেই দুঃখই পুড়ে পুড়ে খায় সীতারাম। তারপর জয়ধর এই পথেই বাড়ি যায়, বাড়ি থেকে কর্মস্থলে যায়, সে দেখা করে না। অথচ হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা করে মধ্যে মধ্যে। তো কেমন অবজ্ঞা বা অবহেলা করে জয়ধর সীতারামের সঙ্গে, দেখো। তো জয়ধর আহ সীতারামের বাড়ি যেখানে, সেই পথ দিয়েই বাড়ি যায়, সেই পথ দিয়েই বাড়ি থেকে কর্মস্থলে যায়। কর্মস্থল মানে কি? যে তার কাজের জায়গা। হুম, তো জয়ধর তার সীতারামের বাড়ির পথ দিয়েই বাড়ি যায়, আবার তার কাজের জায়গায় যায়, তার কর্মস্থলে যায়। তবু একবারও সীতারামের সঙ্গে দেখা করে না। একটু উপেক্ষা করে চলে। অথচ সীতারাম এই খবর পেয়েছে বা জানে যে সে তার হাই স্কুলের মাস্টারদের সঙ্গে ঠিক মাঝে মাঝে দেখা করে। হুম, অর্থাৎ এই জয়ধরের কাছে তার হাই স্কুলের মাস্টার মশাইরা বেশি গুরুত্বপূর্ণ সীতারামের তুলনায়। সীতারামকে তাই একটু অবজ্ঞা করে চলে। তারপর চোখের চিকিৎসার জন্য মধ্যে সে একবার পুরনো ছাত্রদের কাছে সাহায্য ভিক্ষা করেছিল। জয়ধর 5টা টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কুপনে এক ছত্রও লিখবার অবকাশ হয় নাই তার। নরেনবাবু নিজে হাতে এসে দিয়েছিল 10টা টাকা। বাকি ছাত্ররা কেউ 8 আনা, কেউ 1 আনা, 1 টাকা, অনেকে দেয়ই নাই কিছু। দেবুশ্যামকে বলেছিল, তারা দিয়েছিল 2 টাকা। বলেছিল, আপনি বরং দাদার কাছে চলে যান, তাকে অনেক খাতির করে, বড় বড় ডাক্তারের সঙ্গে আলাপ আছে, তিনি সব করে দেবেন। বোধ হয় তারা লিখেও ছিল তাকে। তো এই যে সীতারাম, আমরা গল্পের শুরুতেই দেখি যে তার চোখ ঝাপসা হয়ে এসছে, চোখের দৃষ্টি, সে দেখতে পায় না। হুম, তো তার চোখের এই সমস্যা অনেক আগের। এখন পুরো চশমা পরেও সে দেখতে পায় না, মানে কম দেখে। তো সে চোখের চিকিৎসার জন্য মাঝখানে সীতারাম একবার তার যে পুরনো ছাত্ররা, যাদেরকে তিনি পড়িয়েছেন বা সে পড়িয়েছে, সেই ছাত্রদের কাছে তিনি সাহায্য ভিক্ষা করেছিল। সে সাহায্য ভিক্ষা করেছিল, অর্থাৎ তাদের কাছে একটু সাহায্য চেয়েছিল তার চোখের চিকিৎসা করানোর জন্য। হুম, তো সেই সময় জয়ধর 5টা টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল। সেই জয়ধর, যে তাকে উপেক্ষা করে চলে, সে 5 টাকা মানি অর্ডার করে পাঠিয়েছিল বটে, কিন্তু যে কুপনে করে পাঠিয়েছিল, সে কুপনে এক ছত্র লেখার তার অবকাশ হয়নি। অর্থাৎ
তার সময় হয়, সুযোগ হয়নি যেন। হ্যাঁ, আচ্ছা। নরেন তবু নিজে হাতে এসে দিয়েছিল 10টা টাকা। নরেন, যে তার ছাত্র একজন, হুম, যে কিনা রেলে চাকরি করে, সেই নরেন, সে তবু নিজে হাতে এসে টাকা দিয়ে গেছিল 10 টাকা। যে তবু সীতারামের গুরুত্ব তার কাছে অনেকখানি, সম্মান করে, তাই তার পুরনো মাস্টার মশাইকে নিজে হাতে বাড়িতে এসে দিয়ে গেছে। কিন্তু জয়ধর, তার কিনা আহ আসা তো দূরের কথা, সেই পথ দিয়েই বাড়ি যায়, তবু একবারও আসেনি। উপরন্তু যে মানি অর্ডার করেছে যে টাকা, সে কুপনে করে, সে কুপনে একটা শব্দও লেখার যেন তার সুযোগ হয়নি বা সময় হয়নি বা তার প্রয়োজন মনে হয়। আচ্ছা, সীতারামের আর বাকি ছাত্ররা, আরো যারা, যাদেরকে পড়িয়েছিল সে, তাদের মধ্যে কেউ 8 আনা, কেউ 1 টাকা, যার যেমন সামর্থ্য তেমন দিয়েছে, অনেকে দেয়নি। হুম, দেবুশ্যামুকেও বলেছিল সীতারাম, তাদের জন্য তার দুঃখ বোধ থাকলেও তবু সাহায্যের জন্য তাদেরকেও বলেছিল। তারাও 2 টাকা দিয়েছিল, বলেছিল আপনি বরং দাদার কাছে চলে যান। তবু তো কথা বলেছে, হুম, যে কিছু পরামর্শ দিচ্ছে, দাদার কাছে চলে যাওয়ার কথা বলছে, তাকে অনেক খাতির করে, অর্থাৎ যে যত্ন করে, হুম, আপ্যায়ন করে। বড় বড় ডাক্তারের সঙ্গে আলাপ আছে তার দাদার, হুম, তিনি সব করে দেবেন। বোধ হয় তারা লিখেও ছিল তাকে। তারা আহ আচ্ছা, ধীরাবাবু তাকে নিজেই লিখেছিলেন, গিয়েছিলেন সে। ডাক্তারেরা বলেছে চোখের ভিতর শিরা শুকিয়ে যাচ্ছে কোনো কারণ। ওষুধ তারা দিয়েছিল, কিন্তু ফল বিশেষ হয় নাই। চোখের দৃষ্টি তৈলহীন প্রদীপের মতো স্তিমিত হয়ে যাচ্ছে। যাক, তো এই যে দেবশ্যামু তাদেরকে না, সীতারামকে পরামর্শ দিল দাদার কাছে চলে যাওয়ার জন্য, তাকে আহ অনেক খাতিরও করে তারা। হ্যাঁ, তো আর কি বলছে, বড় বড় ডাক্তারের সঙ্গে আলাপ আছে, অর্থাৎ সেই সীতারামকে যে দাদার কাছে চলে যাওয়ার কথা বলছে, সেই আহ, সীতারাম বা সেই যার কাছে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই দাদা, তার কিনা বড় বড় ডাক্তারদের সঙ্গে বেশ আলাপ আছে। হুম, এবং তিনি সব করে দেবেন, যার কাছে যাবেন বলেছিলেন। তারা সীতারামকে লিখেও ছিল যে সেখানে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য। ধীরাবাবু তাকে নিজেই লিখেছিলেন, সেই ধীরাবাবু যে কিনা আহ সীতারামের সবচেয়ে প্রিয়, সে নিজে লিখেছিলেন, আবার গিয়েও ছিলেন সঙ্গে। হ্যাঁ, তো যে যে ডাক্তারের কাছে গিয়েছিলেন সীতারামকে নিয়ে, সেই ডাক্তারেরা বলেছে চোখের ভিতর শিরা শুকিয়ে যাচ্ছে কোনো কারণে। তো সেখানে তারা ওষুধও দিয়েছিল, কিন্তু বিশেষ ফল হয়নি, অর্থাৎ ওষুধে তেমন কাজ দেয়নি। চোখের দৃষ্টি সেই ঝাপসাই রয়ে গেছে। হ্যাঁ, তৈলহীন প্রদীপের মতো স্তিমিত হয়ে যাচ্ছে। যে তেলহীন প্রদীপ যেমন জ্বলতে জ্বলতে আহ হালকা হালকা জ্বলে, হ্যাঁ, সেই রকম স্তিমিত হয়ে যাচ্ছে তার চোখের দৃষ্টি সীতারাম। দেখো, তারপর ধীরাবাবুর মা বলেছিলেন তুমি দীক্ষা নাও বাবা। বাইরের আলো যখন কমতে শুরু করলো, তখন ভেতরে আলো জ্বালবার ব্যবস্থা করো। তো যে ধীরাবাবুর মা, তিনি সীতারামকে আরো একটা পরামর্শ দেন। হুম, তার, বলতে গেলে তার পরলোকের জন্য। কি বলেছিলেন না, দীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। দীক্ষা কি, যে একটা একটা আদর্শের জন্য কোনো গুরুর থেকে শিষ্যত্ব গ্রহণ করা, এটাকে দীক্ষা নেওয়া বলে। তো ধীরাবাবুর মা তাকে দীক্ষা নেওয়ার কথা বলেন, এবং তার মতে তিনি কত সুন্দর একটা কথা বলেছেন যে বাইরের আলো যখন কমতে শুরু করলো, অর্থাৎ সে চোখে যেহেতু দেখতে পাচ্ছে না, ঝাপসা হয়ে আসছে, হ্যাঁ, কম দেখছে, অর্থাৎ আহ প্রকৃতির
যে আলো, যেটা চোখ দিয়ে আমরা দেখি বাইরেরটা, হুম, তো সেই বাইরের আলো যখন কমতে শুরু করছে, তখন ভেতরের আলো জ্বালবার ব্যবস্থা করতে বলছে। হুম, যে ধ্যান ধারণার কথা। দীক্ষা সে নিয়েছে, তার সীতারাম দীক্ষা নিয়েছে। ওই এক মানুষ চিরটা কালের মধ্যে যতখানি তাকে ভালোবাসে, ততখানি তাকে ভয় করে এলো সে। সে ভয় তার একদিন এক তিল কমলো না। তবে হ্যাঁ, বাবুদের বাড়ির রানীমা সত্যকারের রানীমা ছিলেন তিনি। তো সীতারামের কথা বলা হচ্ছে যে কিনা ওই একই রকম থেকে গেছেন। হুম, কেবল দুঃখ ভরা জীবন, এবং চিরটা কালের মধ্যে যতখানি তাকে ভালোবাসে, ততখানি তাকে ভয় করে এলো সে। হুম, সে ভয় তার একদিন একদিন কমলো না। সে যেমনটা করে ভয় পেত, সেরকম ভয় মানে আগাগোড়াই ছিল, এক তিলও কমেনি। যেমন যতটা ভালোবাসে, আবার তেমনি ভয়ও করে। বাবুদের বাড়ির রানীমা যে, সে সত্যিকারের রানীমা ছিলেন তিনি, অর্থাৎ যে একদম আহ রানীমার যোগ্য, রানীমার মতোই রানীমা, সেরকম মানুষ। মা শুধু একটা অন্যায় করে গিয়েছেন, দেবু শ্যামুর অনিষ্ট করে গিয়েছেন। কিছুদিন কাল খারাপ হয়ে এলো, তবু মা বাড়ির ক্রিয়াকলাপের নিয়ম এবং বরাদ্দের একটি তিল কমাতে দেন। ফলে দেবু শ্যামুর অবস্থা খারাপ হয়েছে বেশি। তো সেই রানীমার কথা বলা হচ্ছে, যে কিনা, যাকে কিনা সীতারাম ভালোবাসে তেমনি ভয়ও করে, সেই সেই মানুষটির কথা বলছেন, যে তিনি সবই ভালো করেছেন, তিনি সত্যকারের রানীমাই ছিলেন, এতটাই প্রশংসা করছেন। আবার তার কথা বলা হচ্ছে যে তিনি একটা অন্যায় করে গেছেন, সেটা দেবু শ্যামুর অনিষ্ট করে গেছেন কিছুদিন কাল। হুম, যে অনিষ্ট বলতে কি, যে অপকার বা ক্ষতিগ্রস্ত হয়েছে দেবু শ্যামু, তার জন্য, তার কারণে, সেটা বলছে। তো দিনকাল খারাপ হয়ে এলো, তবু মা বাড়ির ক্রিয়াকলাপের নিয়ম এবং বরাদ্দের একটি তিল কমাতে দেন নাই। তার সংসারের যাবতীয় সমস্ত দায়িত্ব একেবারে যেন তারও, তিনি তত্ত্বাবধান করতেন। হুম, তাই সেই বাড়ির যে সমস্ত ক্রিয়াকলাপের নিয়ম, যে কাজকর্মের যে নিয়ম এক ধারায় চলে আসে, সেই নিয়ম অনুযায়ী তিনি চালাচ্ছেন। হুম, যে প্রত্যেকটা সংসারে দেবে এক একটা নিয়ম থাকে, এবং এক একজন তত্ত্বাবধানে থাকেন, যার থেকে সবকিছু পরামর্শ নেওয়া হয়, যিনি বাড়ির কর্তা বা কর্ত্রী হন। হুম, যে বাড়ির আহ জ্যেষ্ঠ মানুষ, হুম, যার কথা নেওয়া হয়, বেশি প্রাধান্য দেওয়া হয়, এবং তার কথায় আহ এক প্রকার সংসার চলে। হুম, তো সেই রকম মানুষ ছিলেন রানী। তো তিনি তার সংসারের যে ক্রিয়াকলাপ বা কার্যকলাপের সমস্ত নিয়ম ছিল, আগাগোড়ায় তিনি একই রকম রেখে গেছেন। হ্যাঁ, এবং বরাদ্দে একটা তিল কমাতে দেন নাই। বরাদ্দ যেমন ভাবে ধরা হতো যে এর এত টাকা, ওর এত টাকা, বা এর জন্য এই সম্পত্তি, ওর জন্য এই সম্পত্তি, এবং বরাদ্দ যেরকম ভাবে ধরা হয়, ঠিক সেই রকমই করে গেছেন, এক চুল এদিক ওদিক করেননি, এক তিল কমাতে দেননি। ফলে দেবু শ্যামুর অবস্থা খারাপ হয়েছে বেশি। তার কারণ দেবু শ্যামু তেমন কিছু করে না। দেবু তো আহ শুনলেই তোমরা একটু আগে, যে সে রুক্ষভাষী, সকলের সঙ্গে ঝগড়া করে, সংসারে সংসার করছে, কিছু করে না। শ্যামু একটা সাধারণ চাকরি করে মাত্র। তো সেই তুলনায় যতটুকু বরাদ্দ, ততটুকুতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে বেশি আর। হুম, আচ্ছা, এর প্রস্তাব পর্যন্ত করবার উপর ছিল না। সে কি দৃষ্টি, সে কি ঘৃণার ভাব ফুটে উঠতো তার ঠোঁটে। রত্নহাটের বাবুদের সে আমলের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, রীতিনীতির প্রতিমূর্তি ছিলেন যেন তিনি। তার সঙ্গেই চলে গেল, মা চলে গেছেন, কিন্তু তাকে মনে করে আজও সীতারাম ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায়, উদাস হয়ে যায়। তো
সেই মায়ের কথা বলছেন যে কিনা আহ এবার বলছেন এই প্রস্তাব পর্যন্ত করবার উপর ছিল না, যে তিনি যেটা বলতেন সেটাই শুনতে হবে, সেটাই করতে হবে, তার উপরে কোনো কথা চলে না। তো কোনো কথা বলতে পারতো না, সেরকম সাহস সে কারোর কোলায়নি। সে কি দৃষ্টি! হুম, তার তাকানোর একটা আলাদাই ভাব ছিল, যেটা দেখে সবাই আহ ভয় পেত। হুম, সে কি ঘৃণার ভাবে ফুটে উঠতো তার ঠোঁটে, যে ঘৃণার ভাব। ধরো যে কিনা আহ আহ তার কথা শুনবে না, হুম, বা একটু বিগড়ে যাবে, এরকম ধরনের তো থাকে না প্রত্যেকটা সংসারে। সবাই একই রকম চলে না। তোমরা জানোই এটা, যে হাতে 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি একটা বাড়ির সব ছেলে মেয়েরাও সমান হয় না। কেউ শান্তশিষ্ট, কেউ বাধ্য থাকে, আবার কেউ যে অবাধ্যও থাকে, তাই না? তেমনি যারা অবাধ্য, যারা তার কথা শুনতো না, হুম, তাদের প্রতি একটা দেখলেই বোঝা যাবে যে ঘৃণার ভাব ফুটে উঠতো যেন তার ঠোঁটে। রত্নহাটির বাবুদের সে আমলের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, রীতিনীতির প্রতিমূর্তি ছিলেন যেন তিনি। যে এই জন্যই তাকে রানীমা বলা হচ্ছে, যে রত্নহাটের বাবুদের সেই আমলের যে শিক্ষা দীক্ষা ছিল, যে সমস্ত আচার আচরণ রীতিনীতি আহ, যেগুলো মেনেই মানুষ চলতো, যে শিক্ষায় মানুষ বা দীক্ষায় মানুষ দীক্ষিত হতো, যে শিক্ষায় শিক্ষিত হতো, যে আচার আচরণ ছিল, সেই সবকিছুর প্রতিমূর্তি যেন ছিলেন তিনি। হম, তার সঙ্গেই চলে গেল। তার তার, আহ, এই যে বাবুদের আমলের যে শিক্ষা দীক্ষা, আচার আচরণ বা রীতিনীতি ছিল একটা, সেটা তার মৃত্যু হওয়ার পর থেকে তার সঙ্গে, মানে তিনি যখন মারা যান তার সঙ্গে সঙ্গে সেই শিক্ষা দীক্ষা, আচার আচরণ, রীতিনীতি সবকিছু চলে গেছে। হম, আর আগের মতো আর কিছু নেই। আগের মতো শিক্ষা দীক্ষাও নেই, আচার আচরণও নেই, রীতিনীতি নেই। যে আগে একভাবেই চলতো, তার কথা মতো, তার নির্দেশ মতো চলতো। হুম, কিন্তু এখন তিনি মারা যাওয়ার পর সেগুলো তার সঙ্গেই চলে গেছে। আর আগের মতো কিচ্ছুটি নেই। মা চলে গেছেন, কিন্তু তাকে মনে করে আজও সীতারাম ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায়, উদাস হয়ে যায়। যে মা মারা গেছেন, মা চলে গেছেন, কিন্তু তাকে মনে করে আজও সীতারাম ভয়ে সম্ভ্রমে, সম্ভ্রম কি, সম্মান, মর্যাদা, যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা থাকে, সেটাকে সম্ভ্রম বলে। তো সেই তার মায়ের প্রতি যে এই যে আমরা জানলাম যে যতখানি ভালোবাসে তাকে ততখানি ভয়ও করে। শেষ পর্যন্ত এক তিলও তার ভয় কমেনি। হুম, তো সীতারাম তার মাকে যতটা আহ, মানে ভয়ের সঙ্গে শ্রদ্ধা, ভয় করতেন কিন্তু সম্মানও করতেন, শ্রদ্ধাও করতেন। হুম, তো সেই ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায় তার মাকে মনে করে, উদাস হয়ে যায়। হুম, সবচেয়ে বড় দুঃখ আজ তার কর্মহীন জীবন। তার বলতে কার কথা বোঝানো হচ্ছে? না, সীতারামের কথা বলা হচ্ছে, যে তার সবচেয়ে বড় দুঃখ তার জীবনে তার কর্মহীন জীবন, যে কাজহীন জীবন তার। সে কোনো ভালো কাজ পায়নি, কোনো কাজ করতে পারছে না সে, এটাই আহ তার জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে দাঁড়িয়েছে যেন। হম, তারপর দেখো, সন্দীপন পাঠশালা উঠে গিয়েছে, তার দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। সে স্থির করেছিল নিজে অবসর নেবে, তার কোনো ছাত্রকে সে বসিয়ে দেবে তার আসনে। ছেলে নাই, জামাই নাই, আছে একমাত্র ছাত্রের দল। তাদেরই কাউকে বসিয়ে দিয়ে অবসর নেবারই কথা সে ভেবেছিল। হঠাৎ সরকার থেকে উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হয়ে গেল জেলাতে। শিক্ষা করের আইন অনেকদিন আগেই পাশ হয়েছে। এই জেলাতে গত বছর থেকে আদায়ও হচ্ছে। এবছর স্কুল হয়ে গেল, পাঠশালা উঠে গেল। তাতে অবশ্য দুঃখ তার নাই। বিনা মাইনেতে দেশের সকল ছেলে পড়তে পারে,
এর চেয়ে সুখের কথা আর কি হতে পারে? হুম। তো দেখো, তার এখন তার কর্মহীন জীবন, যেটা তার সব থেকে বড় দুঃখে, তো তার আগের কথা বলা হচ্ছে গল্পে, যে সন্দীপন পাঠশালা তারই তৈরি, যেখানে তিনি শিক্ষক ছিলেন, যিনি গুরু মশাই ছিলেন, ছাত্রদেরকে তিনি ফ্রিতে পড়াতেন। হুম। তার দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। সে সন্দীপন পাঠশালা চালাতে চালাতে, সেখানে পড়াতে পড়াতে তার দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে, যে তার দৃষ্টি কমে এসছে, চোখে আহ, আর বেশি দেখতে পায় না। তো সেই সময় সে স্থির করেছিল যে এই তো এত বছর পড়ালাম, এবার নিজে একটু অবসর নেবে, যে সেখান থেকে তিনি সেই জায়গাটা তার কোনো একটা ছাত্রকে দিয়ে তিনি অবসর নেবেন। তিনি আর পড়াবেন না, এখান থেকে এবার ক্ষান্ত হবেন, এরকম। তো তিনি নিজে এরকমটা স্থির করেছিলেন, অর্থাৎ ভেবেছিলেন। হম। তো কাকে দেবেন সেই সন্দীপন পাঠশালার ভার? তার কোনো ছাত্রকে সে বসিয়ে দেবে, এরকমটা তিনি ভেবেছিল। তার নিজের বলতে তার নিজের ছেলে নেই, জামাইও নেই, যে কিনা মারা যায়, এখন জামাইও নেই। তার শুধু আছে মাত্র শুধু তার ছাত্রের দল, যে ছাত্রদেরকে সে পড়িয়ে এসেছে এতদিন, তাদেরই কাউকে তার জায়গাটা দিয়ে, তার আসনে বসিয়ে সন্দীপন পাঠশালার দায়ভার, গুরুভার কাউকে দিয়ে সে একটু অবসর নেবে এই বেলা। বয়স হয়েছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে, তাই অবসর নেবে বলে ভেবেছিল। কিন্তু হঠাৎ সরকার থেকে উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হয় জেলাতে। হঠাৎ জানতে পারে যে তার জেলাতে সরকার থেকেই উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হয়ে গেল। হুম। শিক্ষা করের আইন অনেকদিন আগেই পাশ হয়েছে। তো শিক্ষার কর নেওয়া, সেটা অনেকদিন আগেই পাশ হয়েছে। এ জেলাতে গত বছর থেকে আদায়ও হচ্ছে, যে যা পাঠশালা ছিল তাদের থেকে কর নেওয়া হতো। এবং আগের বছর যখন, এখন যে গল্পটা লিখছে, যে সময় তার আগের বছরের কথা বলা হচ্ছে, গত বছর, বছর বলতে বছর বোঝায় তো, তোমরা জানো নিশ্চয়। তো সেই গত বছর থেকে বা গত বছর থেকে কর আদায়ও করা হচ্ছে। তো এই বছর কি হলো না, স্কুল হয়ে গেল, কি উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল। হুম। এখন পাঠশালা একেবারে উঠে গেল। তাতে অবশ্য সীতারামের দুঃখ নেই, তার কারণ বিনা মাইনেতে দেশের সকল ছেলে পড়তে পারে। এর চেয়ে সুখের কথা আর কি হতে পারে? সে তো এটাই চেয়েছিল, এটাই চাইতো। তো এটা তো তার খুবই খুশির কথা, তার মনে প্রশান্তির কথা, প্রশস্তি পাবে একটু, যে পাঠশালা উঠে গেল তো কি হলো, এখন যে স্কুল হয়েছে সেই স্কুলগুলিতে দেশের সমস্ত বাচ্চারা, সমস্ত ছেলে মেয়েরা, তারা বিনা মাইনেতে পড়তে পারবে, ফ্রিতে পড়তে পারবে। হুম, এটা তার কাছে খুব সুখেরই কথা। মনে পড়ে তার বড় স্কুলের হেডমাস্টারের কথা, অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে পড়ুক, আলো ছড়িয়ে পড়ুক, সুদিন আসুক। কিন্তু তবু তার একটা গভীর দুঃখ আছে, গভীর দুঃখ। তার পাঠশালার নাম ছিল সন্দীপন পাঠশালা, আর বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম ছিল উইলিয়াম প্রাইমারি স্কুল। ওই স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। দুই পাঠশালায় নতুন নিয়মে উঠে গেছে, কিন্তু উইলিয়াম সাহেব জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন, তার নামে স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। হুম। আচ্ছা, আহ এখান থেকে দেখো তো, এবার তার স্মৃতিচারণ করছে, কি বলছে, যে মনে পড়ে তার বড় স্কুলের হেডমাস্টারের কথা, যিনি লিখছেন, তার আগের কথা তার মনে পড়ছে, তার সময়কালের কথা।
সে যখন স্কুলে পড়তো, হুম, তো তার বড় স্কুলের হেডমাস্টারের কথা যে কিনা বলতো সব সময় তাদেরকে, মানে তার ছাত্রদেরকে এটা বলতো, তো সীতারামদেরকে বলতে যে অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো। ছাত্র দলকে বলা হচ্ছে, ছাত্র দলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অজ্ঞান অন্ধকার থেকে তাদেরকে আলোতে নিয়ে এসো। অর্থাৎ সেই তৎকালীন সমাজে সেই সময় অশিক্ষিতর হার বেশি ছিল। তো সেই অশিক্ষিত সমাজ থেকে আহ, শিক্ষার প্রচার করা বা সেখান থেকে তাদের ছেলে মেয়েদেরকে তুলে পড়াশোনা করানো, পড়ার পড়ায় মন বসানো, এটা তো চারটিখানি কথা ছিল না। হুম, তো তারা বা সেই অশিক্ষিত সমাজে সেই অশিক্ষিত মানুষগুলো তারা সেই অজ্ঞান অন্ধকারেই ডুবেছিল, তাই না? তাদের কাছে পড়াশোনার কোনো মূল্য ছিল না, বা চাকরি বাকরিরও কোনো মূল্য ছিল না। যে খেটে খাবো এটাই যথেষ্ট, পড়াশোনা কেন শিখবে খামোখা। হুম, তো সেই জন্য তার সেই সীতারামের স্কুলের হেডমাস্টার বলতেন যে অজ্ঞান অন্ধকার থেকে তোদেরকে আলোতে নিয়ে এসো। হ্যাঁ, শিক্ষার আলো আনার কথা বলছেন বা বলতেন তিনি, যে তারা এখন অজ্ঞান অন্ধকারে আছে, তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসো, শিক্ষার আলো দান করো তাদেরকে, পড়ুক, আলো ছড়িয়ে পড়ুক। হুম, যে তারা যদি পড়ে তাহলে একটা জ্ঞানের আলো ছড়াবে তাদের মধ্যে, তারা তখন সেই অজ্ঞান অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে আলোর দিকে। হুম, সুদিন আসুক, যে তারা যদি পড়ে, তারা যদি পড়াশোনা করে, পড়াশোনার মূল্য বোঝে, তাদের আহ, তাদের জ্ঞান বাড়বে, তারা অনেক কিছু জানতে পারবে। তখন সেই তৎকালীন সমাজে সেই গ্রাম্য মানুষদের নানান রকম কুসংস্কার বা সেই অজ্ঞান অন্ধকার বলা হয়েছে যেগুলোকে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে, বাস্তবটা তারা বুঝতে শিখবে, যুক্তি দিয়ে তারা সবকিছুকে বিচার করতে শিখবে। হুম, তখন দেশে সুদিন আসবে, তারা দেশের জন্য লড়তে পারবে, দেশকে স্বাধীন করতে পারবে ওই ব্রিটিশদের থেকে। হুম, সেজন্যই বলতেন যে তারা পড়ুক, আলো ছড়িয়ে পড়ুক, সুদিন আসুক। হুম, কিন্তু তবু তার একটা গভীর দুঃখ আছে, গভীর দুঃখ। তার পাঠশালার নাম ছিল সন্দীপন পাঠশালা, আর বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম ছিল উইলিয়াম প্রাইমারি স্কুল। সেই দুটোই কথা বলছেন যে একটা পাঠশালা, মানে দুটো পাঠশালা, যে তার পাঠশালার নাম ছিল সন্দীপন পাঠশালা আর বড় স্কুলের পাঠশালা বিভাগের নাম ছিল উইলিয়াম প্রাইমারি স্কুল। এই দুটির কথা মনে রেখো, প্রশ্নগুলি আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওই স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। দুই পাঠশালাই নতুন নিয়মে উঠে গেল, কিন্তু উইলিয়াম সাহেব জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন, যে ম্যাজিস্ট্রেট উচ্চপদস্থ সরকারি কর্মচারী। যেহেতু তিনি তো আবার জেলার, তো তার হাতে অনেক ক্ষমতা। তো তার নামে স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। হুম, দুই পাঠশালায় নতুন নিয়মে উঠে গেল, কিন্তু উইলিয়াম নামটা বজায় থাকলো। সন্দীপন নামটার কোনো মূল্য নাই, নামটার সঙ্গে পাঠশালার সকল ইতিহাস ধুয়ে মুছে দিয়ে গেল। অর্থাৎ যে নতুন নতুন স্কুল হচ্ছে, এই যে উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল জেলাতে হচ্ছে, তো তার ফলে যে দুটি পাঠশালা ছিল, একটা সন্দীপন পাঠশালা আর একটা বড় স্কুলের পাঠশালা যেটা উইলিয়াম প্রাইমারি স্কুল, তো ওই স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল সে উইলিয়াম প্রাইমারি স্কুল, কারণ সেটা উইলিয়ামের নামে। এবং এখানে দেখো উইলিয়াম সাহেব জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন, তো সেই জন্য তার নামে স্কুল করেছিল বলে তাদেরকে স্কুলের যে স্কুল তৈরির খরচও দিয়েছিল সরকার থেকে। তো যাই হোক,
দুই পাঠশালায় নতুন নিয়মে উঠে গেল। এখন যে নতুন নিয়ম হয়েছে, যে নতুন নতুন স্কুল করেছে, নানান রকম নতুন নতুন নিয়মাবলী প্রযোজ্য হয়েছে, সেখানে দুটো পাঠশালাই কিন্তু উঠে গেল, কিন্তু উইলিয়াম নামটা বজায় থাক। সন্দীপন পাঠশালার নামটার কোনো মূল্যই রইল না, এবং সেই নামটার সঙ্গে, নামটা যেহেতু ধুয়ে মুছে গেছে, তেমনি নামের সঙ্গে সেই পাঠশালার সমস্ত ইতিহাস ধুয়ে মুছে একেবারে দিয়ে গেল যেন। তার কারণ যে পরাধীন ভারতবর্ষে তখন ব্রিটিশদের হাতেই সব, তাদের অধীনেই ভারতবাসীরা। এবং ক্লাসের শুরুতে বলেছিলাম এই ব্যাপারে। তো যেহেতু তাদের অধীনে, তাই আহ, তাদেরকেই বেশি করে প্রাধান্য দিত। সেজন্যই, যেহেতু উইলিয়াম সে কিনা আবার উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, তাই তার নামের যে স্কুল, সেটার নামটা কিন্তু বজায় থেকে গেল এক প্রকার, কিন্তু সন্দীপন নামটার কোনো মূল্যই আর নেই। যেহেতু সে ভারতবাসী, সে বাঙালি, তাই তার নাম আর নেই। এবং নামটার সঙ্গে এই এতদিনের যে পাঠশালা, সেই পাঠশালায় কত ছাত্ররা পড়েছে, মানুষ হয়েছে, চাকরি পেয়েছে, সেই পাঠশালার এত ইতিহাস সবকিছুই যেন একেবারে ধুয়ে মুছে দিয়ে গেল, কোনো নামমাত্র আর নেই। হুম, হাসি আসে সীতারামের, বটেই তো। সন্দীপন কে? উইলিয়াম যে সাহেব, রাজত্ব যে সাহেবদের, ভাবতে ভাবতে তার নাম চলে যায় প্রসঙ্গান্তরে। মনে পড়ে যায় মহাত্মা গান্ধীকে, মনে পড়ে যায় জওহরলালজিকে, মনে পড়ে যায় সুভাষচন্দ্র বসুকে, সুভাষচন্দ্র মহাবীর সুভাষচন্দ্র। হম, অর্থাৎ এই সমস্ত কিছু ভাবতে ভাবতে, যে সেই সন্দীপন পাঠশালা যেটা কিনা উঠে গেছে, এবং উইলিয়ামের নাম অনুযায়ী উইলিয়ামের পাঠশালাটার নাম বজায় আছে, হুম, সন্দীপন পাঠশালার কোনো মূল্যই নেই, এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সীতারামের হাসি আসে। হুম, এবং এই হাসি, যেটা মানে দুঃখ মিশ্রিত হাসি, কষ্টে ভরা হাসি, কষ্ট থেকে বেরোনো, হাসতে হাসতে বলে যে বটেই তো, যে ঠিক তো। সন্দীপন কে? উইলিয়াম যে সাহেব, হুম, ইংরেজ, সেই জন্য তাদের মূল্য আছে, এবং এই রাজত্বও তো সেই সাহেবদের। হুম, ভাবতে ভাবতে তার নাম চলে যায় প্রসঙ্গান্তরে। আর এই সমস্ত কিছু ভাবতে ভাবতে, যে এই ব্রিটিশদের অধীনে ভারতবাসীরা, তাদের যে অত্যাচার হতো, নিপীড়ন হতে হতো, তাদের কাছে নিষ্পেষিত হতে হতো, তো সেই তাদের কথা ভাবতে ভাবতে সেই প্রসঙ্গে তার নাম চলে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়। হম, কোন প্রসঙ্গে? না, তার মনে পড়ে যায় মহাত্মা গান্ধীকে, মনে পড়ে যায় জওহরলালজিকে, এই সমস্ত বিখ্যাত মনীষীদের, যারা কিনা দেশকে স্বাধীন করার জন্য কত কিছু করে গেছেন, কত কষ্ট সহ্য করে গেছেন, কত কিছু বলি দিয়েছেন, নিজেদের জীবনকেও বলি দিয়ে গেছেন এক প্রকার। তো আবার মনে পড়ে যায় সুভাষচন্দ্র বসুকে, সুভাষচন্দ্র মহাবীর, সুভাষচন্দ্রকে মহাবীর বলে তিনি আখ্যায়িত করছেন। হম, তিনি ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছিলেন, ইংরেজের সৈন্যের সঙ্গে যুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। কলকাতার ধর্মতলায় কত ছেলে গুলি খেয়ে মরেছে বীরের মতো। সীতারামের দুঃখ, ওইসব ছেলেদের মধ্যে একজনও সন্দীপন পাঠশালার ছাত্র নয়। মনে মনে সে ভগবানের কাছে কামনা করে স্বরাজ হোক। সন্দীপন মুনি নামকে অনাদর করে, উপেক্ষা করে, এইভাবে উইলিয়াম নামকে সমাদর করা ভ্রান্তি দূর হোক দেশের। হম, তো দেখো যে আহ আহ সীতারাম উইলিয়ামের কথা বলতে বলতে, সে ইংরেজদের কথা বলতে বলতে, সে সুভাষচন্দ্রদের কথা বলে, গান্ধীজির কথা বলে,
এবং তিনটা বলে তিনি ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছেন। সুভাষচন্দ্রের কথা বলেন আর কি, যে বর্মা যেটাকে বলে মায়ানমার, হ্যাঁ, তো সেখানে গিয়ে সৈন্যদল গঠন করেছিলেন। ইংরেজের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কলকাতার ধর্মতলায় সেই যুদ্ধে কত ছেলে গুলি খেয়ে মরেছে একদম বীরের মতো, বুক ফুলিয়ে নিজের দেশের জন্য, নিজের দেশকে স্বাধীন করার জন্য লড়তে লড়তে নিজেদের প্রাণও বিসর্জন দিয়েছে। হুম, সীতারামের দুঃখ ওটাই যে যে ছেলেগুলো এই বীরের মতো নিজের দেশকে স্বাধীন করার জন্য বীরের মতো নিজেদের প্রাণ দিয়েছে, গুলি খেয়েছে, সেই ছেলেগুলির মধ্যে যদি একজনও সেই সন্দীপন পাঠশালার ছাত্র হতো তাহলে সে অনেক খুশি হতো। কিন্তু নয়, সন্দীপন পাঠশালার একজন ছাত্র দেশের হয়ে লড়েনি, দেশের হয়ে প্রাণ দেয়নি। এটাই তার একটা বড় দুঃখের কারণ হয়ে আছে। হুম, এবং মনে মনে সে ভগবানের কাছে এটাই কামনা করে যে স্বরাজ হোক, যে স্বরাজ বলতে এখন যে মানে সেই সময়ের কথা বলছি আর কি, যে তখন যে ব্রিটিশের অধীনেই ছিল, ইংরেজদের অধীনে ছিল ভারতবর্ষ, এবং তাদের নিয়মেই সব চলতো, তাদের চাটুকারিতা করতো সবাই এরকম আর কি, যে তারা চাকরি দিচ্ছে তাই তাদেরকেই ভালো বলছে। সেই সময় দেশে অনেক মানুষও ছিল ও যে তাদের গুণগান করতো বা তাদের প্রশংসা করতো, কারণ তারা যদি একটা চাকরি দিত কোনো ক্রমে সেটাই তাদের কাছে মহান হয়ে যেত এরকম। তো দেশকে স্বাধীন করার বা না করার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। হ্যাঁ, যেমনি আহ, দুরকম ফেস, যে কিছু ব্যক্তি তাদের সর্বস্ব দিয়ে নিজের দেশকে স্বাধীন করার জন্য প্রাণপণ শেষ অবধি লড়ে গেছেন, নিজেদের প্রাণকেও বলি দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। আবার কিছু মানুষ ছিলেন যে তাদেরই চাটুকারিতা করতো সেই ইংরেজদের, হুম, তাদেরই গুণগান করতো। তো সেই সময় তার সেই সন্দীপন পাঠশালা যে তার বেশি ছাত্র ছিল, যারা যারা কিনা চাকরি টাকরি পেয়েছে, তারাও তাদেরই দলে, যারা ইংরেজদের চাটুকারিতা করতো বা তাদের গুণগান করতো এইরকম, যে দেশ স্বাধীন বা পরাধীন সেটা তাদের কিছুতে কিছু যায় আসতো না এরকম। হুম, তো সেই জন্য সীতারামের দুঃখ যে তার ছাত্ররা কেউ মানুষের মতো মানুষ হতে পারলো না। এই কারণেই তিনি বলেছিলেন হুম, যে 500-রও বেশি তার ছাত্র কিন্তু কাউকে সে মানুষের মতো মানুষ করতে পারেন। কিন্তু তার ব্যতিক্রম ধীরাবাবু, তার কথা আবার আছে পরে গল্পে। তো যাই হোক, তাই আহ সীতারাম মনে মনে তাই ভগবানের কাছে এটাই কামনা করে, কামনা যেটাই চায় বা এটাই প্রে করে যে স্বরাজ হোক, অর্থাৎ নিজেদের অধীনে হোক, নিজস্ব শাসন হোক, যে ভারতবর্ষের লোকজনই ভারতবর্ষকে শাসন করুক, তাদের অধীনেই ভারতবর্ষ চলুক, যাতে ভারতবাসীরা শান্তিতে থাকতে পারবে, বাঁচতে পারবে, এত অত্যাচারিত নিপীড়িত হতে হবে না, নিষ্পেষিত হতে হবে না। হুম, এত অপমান, অবজ্ঞা, অবহেলা যেগুলো সহ্য করতে হচ্ছে ইংরেজদের কাছে, সেগুলো আর হবে না। যে যে সমস্ত ব্যক্তিরা যারা কিনা ইংরেজদের গুণগান করে, তাদের আহ কথাই মেনে চলে কেবল, তাদের উদ্দেশ্যেই যেন তিনি এক প্রকার বলছেন যে উম, এই যে সেই জন্য এরকম বলছে যে সন্দীপন মুনি নামক বা মুনির নামকে অনাদর করে, উপেক্ষা করে এইভাবে উইলিয়াম নামকে সমাদর করার যে ভ্রান্তি, সেটা দূর হোক দেশে। যে সন্দীপন মুনি, সন্দীপন মুনির আহ আশ্রম সেই অনুযায়ী আহ পাঠশালা অনুযায়ী তিনি এই নামকরণ করেছিলেন সন্দীপন মুনি বা এই সন্দীপন পাঠশালা। তো সেই অনুযায়ী তিনি বলছেন যে সন্দীপন মুনি নামকে অনাদর করে, উপেক্ষা করে, যে আহ অবহেলা করে, অ- অবজ্ঞা করে, উপেক্ষা করে উইলিয়াম নামকে সমাদর করার যে ভ্রান্তি, যে ভুল ধারণা তাদের মনে, সেগুলো দূর হোক দেশের, দেশবাসীদের। হম, সন্দীপন
মুনির নামকেই সমাদর করা উচিত, সেখানে উইলিয়ামের নামকে সমাদর করছে মানুষ, তার জয়গান করছে। উম, এই ভ্রান্তি সেই সমস্ত ব্যক্তিদের মন থেকে দূর হোক। তার ছাত্রদের মধ্যেও কেউ যদি দেশের জন্য লড়ে, দেশকে স্বাধীন করার জন্য যদি যুদ্ধে যায়, তবে যেন তার একটা একটু শান্তি মেলে তার। কিন্তু তা হয়নি, এজন্যই তার মনে অনেক দুঃখ। হুম, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। তো কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্নিপন পাঠশালা রচনাংশের অল্প কিছু বিস্তারিত আলোচনা হলো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেটুকু পড়া হলো। যদিও বা বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে, আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থেকো সবাই, আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই রচনাংশের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।